আসসালামু আলাইকুম। আমি সঞ্জয় কুমার শিকদার, ট্রেড ইনস্ট্রাক্টর, জেনারেল মেকানিক্স, পূর্বহরা উচ্চ বিদ্যালয়, নান্নরবাজার, বুড়িচং, কুমিল্লা। পূর্বহরা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে তোমাদের নবম শ্রেণী কারিগরি শাখার জেনারেল মেকানিক্স ট্রেড 1 প্রথম পত্র বইয়ের 16 অধ্যায় কাউন্টার সিঙ্কিং প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। প্রথমে আমরা জানব কাউন্টার সিঙ্কিং কি। কোনো ছিদ্রের মুখকে ট্যাপার করে বড় করে দেয়াকে সিঙ্কিং বলে। মনে করো এটা একটা ধাতু বা মেটাল বা লোহা, এইটার এখানে একটা ড্রিল মেশিনে ছিদ্র করা আছে। সেই ছিদ্রের মুখটাকে ট্যাপার করে বড় করে এভাবে ট্যাপার করে বড় করে দেয়াকে সিঙ্কিং বলে। সাধারণত স্ক্রুর মাথা এবং রিবেটের মাথা যাতে এই ছিদ্রের মধ্যে সমান্তরালভাবে সমান লেভেলে বসতে পারে, সেই জন্য কাউন্টার সিঙ্কিং করা হয়ে থাকে। সাধারণত 82 ডিগ্রি কোণে কাউন্টার সিঙ্কিং করা হয়ে থাকে। এখানের যে অ্যাঙ্গেলটা আছে, এখান থেকে এখানের যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা 82 ডিগ্রি কোণে হয়ে থাকে সাধারণত। এখনে আমরা দ্বিতীয় পয়েন্টে যাব, কাউন্টার সিঙ্কিং টুলস এর শ্রেণীবিভাগ। কাউন্টার সিঙ্কিং টুলসকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে আছে ড্রিল পয়েন্টকে প্রয়োজনীয় কোণে গ্রাইন্ডিং করা টুল, যেটার চিত্র আমি এখানে এঁকে রেখেছি। ড্রিল পয়েন্টকে প্রয়োজনীয় কোণে গ্রাইন্ডিং করা টুলস, এটা হলো এই টুলসের চিত্র বা টুল বিটের চিত্র। দেখতে অনেকটা এরকম। এরপরে উপরে মাথা আছে, সে মাথাটা আঁকা হয় নাই। এরপরে দেখো 2 নম্বরে আছে সেলফ সেন্টারিং কাউন্টার সিঙ্কিং টুল। সেটা হলো এইটা এবং এইটা, অর্থাৎ এইটা এই টুলটা এবং এই টুলটা হলো সেলফ সেন্টারিং কাউন্টার সিঙ্কিং টুল। আমি 2টা চিত্র এঁকেছি, এই 2টা হলো সেলফ সেন্টারিং কাউন্টার সিঙ্কিং টুল বা টুল বিটের চিত্র। এরপর 3 নম্বর আছে পাইলট কাউন্টার সিঙ্কিং টুল। এইটার চিত্রটা হবে এইটা, এটা হলো পাইলট কাউন্টার সিঙ্কিং টুল। তাহলে আমরা 3 প্রকারের কাউন্টার সিঙ্কিং টুল পেলাম। একটা ড্রিল পয়েন্টকে প্রয়োজনীয় কোণে গ্রাইন্ডিং করা টুল, এইটা। এরপরে সেলফ সেন্টারিং কাউন্টার সিঙ্কিং টুল, এই 2টা চিত্র। এরপরে পাইলট কাউন্টার সিঙ্কিং টুল, এইটা। এই 3 রকমের বা 4 রকমের এই টুল বিটগুলোকে ড্রিল মেশিনের ড্রিল বিটকে খুলে সেখানে এটাকে স্থাপন করে দৃঢ়ভাবে শক্তভাবে আটকিয়ে তারপরে ঘূর্ণন অবস্থায় এইভাবে ছিদ্রের মুখকে এই অংশটা প্রবেশ করিয়ে ট্যাপার করে বড় করে দেয়া হয়ে থাকে। এরপরে আমরা কাউন্টার সিঙ্কিং এর প্রয়োজনীয়তা নিয়ে একটু আলোচনা করব। সাধারণত স্ক্রুর মাথা এবং রিবেটের মাথা
ছিদ্রের মধ্যে প্রবেশ করার জন্য কাউন্টার সিঙ্কিং করা হয়ে থাকে। তাহলে কাউন্টার সিঙ্কিং এর প্রয়োজনীয়তা আছে। এটা যদি এই কোনো কার্যবস্তুর তলের থেকে যদি একটু বেশি উপরে স্ক্রুর মাথা বা রিবেটের মাথা হয়ে থাকে, তাহলে কি হবে, এখানে হাতে বা কাপড়ে লাগতে পারে, তখন কি সমস্যার সৃষ্টি হতে পারে। এর জন্য কাউন্টার সিঙ্কিং করা হয়ে থাকে। এরপরে সাধারণত 82 ডিগ্রি কোণে গর্ত, এই 82 ডিগ্রি কোণে কাউন্টার সিঙ্কিংয়ের গর্ত করা হয়ে থাকে। এছাড়া বিশেষ বিশেষ ক্ষেত্রে 82 ডিগ্রি কোণ, এই কোণে সাধারণত এখানে ট্যাপার করা হয়ে থাকে। এছাড়া বিশেষ বিশেষ ক্ষেত্রে 72 ডিগ্রি, 72 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, এরপরে 120 ডিগ্রি, কোণেও কাউন্টার সিঙ্কিং করা হয়ে থাকে। তাহলে বিশেষ বিশেষ ক্ষেত্রে 72 ডিগ্রি, 90 ডিগ্রি বা 120 ডিগ্রি কোণে কাউন্টার সিঙ্কিং করা হয়ে থাকে। এছাড়াও 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণ বিশিষ্ট কাউন্টার সিঙ্কিং টুলকে সেন্টার রিমারও বলা হয়ে থাকে। অর্থাৎ 60 ডিগ্রি কোণে কাউন্টার সিঙ্কিং টুল বিটকে সেন্টার রিমারও বলা হয়ে থাকে। তারপরে সাধারণত এই সেন্টার হোল বা ছিদ্র করার জন্য এই 60 ডিগ্রি কোণের সেন্টার রিমার ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা পেলাম কাউন্টার সিঙ্কিংয়ের প্রয়োজনীয়তার মধ্যে দেখলাম যে সাধারণত স্ক্রুর মাথা বা রিবেটের মাথা বসানোর জন্য, ছিদ্রের মধ্যে বসানোর জন্য কাউন্টার সিঙ্কিং করা হয়ে থাকে এবং 82 ডিগ্রি কোণে এই কাউন্টার সিঙ্কিং করা হয়ে থাকে। এছাড়া বিশেষ বিশেষ ক্ষেত্রে 72 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কাউন্টার সিঙ্কিং করা হয়ে থাকে। এইখানের যে অ্যাঙ্গেলটা হয়, এই অ্যাঙ্গেলটাই 72 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে অনেক সময় কাউন্টার সিঙ্কিং করা হয়ে থাকে। এরপরে যে 60 ডিগ্রি কাউন্টার সিঙ্কিং টুলকে সেন্টার রিমার বলা হয়, আর এটা সাধারণত সেন্টার হোল বা সেন্টারে ছিদ্র করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমরা কাউন্টার সিঙ্কিং টুলের ব্যবহার নিয়ে একটু আলোচনা করব। তো আমরা তো জানি যে স্ক্রুর মাথা বা রিবেটের মাথাকে ছিদ্রের মধ্যে প্রবেশ করানোর জন্য কাউন্টার সিঙ্কিং করা হয়ে থাকে। এখানে প্রথমে ড্রিল মেশিনের সাহায্যে এই স্ক্রুর ব্যাস বা রিবেটের ব্যাস অনুযায়ী ছিদ্র করতে হয়। ছিদ্র করার পরে ড্রিল বিট দিয়ে ছিদ্র করা হয়। তারপরে ড্রিল বিটটাকে খুলে সেই ড্রিল মেশিনেই এই কাউন্টার সিঙ্কিং বিটগুলাকে যে কোনো একটা যেটা প্রয়োজন সেটাকে আমরা কি করব, ড্রিল মেশিনে আটকাবো। আটকানোর পরে ড্রিল মেশিনের যে কাটিং স্পিড ছিল, যে ঘূর্ণন গতিটা ছিল, সেই গতিটাকে কি করতে হবে, কাউন্টার সিঙ্কিংয়ের ক্ষেত্রে কমিয়ে দিতে হবে। এই স্পিডটাকে কমিয়ে দিতে হবে যখন কাউন্টার সিঙ্কিং করা হবে। এরপরে মেশিন চালু করা অবস্থায়, ঘূর্ণন অবস্থায় কি করা হয়, এই মাথার অংশটুকু এখানে ছিদ্রের মধ্যে স্ক্রুর মাথার
আকৃতি অনুযায়ী এখানে আমাদের কি করতে হবে, হোল করতে হবে, ছিদ্র করতে হবে, মুখটাকে ট্যাপার করে বড় করে দেয়া হবে। তো এখনে যদি এই স্ক্রুর মাথার হেডের থেকে যদি আমরা ছিদ্রটা বেশি করে ফেলি তাহলে কি হবে, তাহলে এভাবে এভাবে ধাতুর মধ্যে রিবেট বা স্ক্রু বেশি ঢুকে যাবে, তখন কি হবে, সমস্যার সৃষ্টি হবে, তলটা সমান হবে না। আবার যদি আমরা এখানের কাউন্টার সিঙ্কিংয়ের পরিমাণ যদি একটু কম করি, ছিদ্রটা যদি কম করি তাহলে কি হবে, তাহলে এভাবে এভাবে রিবেটের বা স্ক্রুর মাথাটা কি হবে, ধাতুর তলের থেকে একটু উপরে উঠে থাকবে, তখন কি হবে, ওই যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যে হাতে বা গায়ে লাগতে পারে, কাপড় চোপড়ে লাগতে পারে, তখন কি দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য আমাদের কি করতে হবে, একবারে বরাবর এমনভাবে কাউন্টার সিঙ্কিং করতে হবে যাতে এই স্ক্রুর মাথা এবং রিবেটের মাথার দৈর্ঘ্য অনুযায়ী আমরা কি করব, কাউন্টার সিঙ্কিং করে থাকব। তাহলে আমরা এইভাবে আমরা কাউন্টার সিঙ্কিং করে থাকব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানলাম যে কাউন্টার সিঙ্কিং প্রক্রিয়া সম্পর্কে একটু জানলাম, কাউন্টার সিঙ্কিং কি, কেন করা হয়, কাউন্টার সিঙ্কিং টুলের প্রকারভেদ 3 প্রকারের পেলাম এবং চিত্রগুলো আমরা এখানে দেখলাম। এরপরে কাউন্টার সিঙ্কিংয়ের প্রয়োজনীয়তা, কেন আমরা কাউন্টার সিঙ্কিং করে থাকব, কত ডিগ্রি অ্যাঙ্গেলে করে থাকব। তারপরে কাউন্টার সিঙ্কিং টুলের ব্যবহার সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। তো আশা করি তোমরা আমার আজকের এই ক্লাসটা বুঝতে পেরেছ। আগামী দিন তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো।